সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর দশম অধ্যায় স্থির তড়িৎ চ্যাপ্টারের স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ক্যাপাসিটর ও ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের বাংলা হচ্ছে ধারকত্ব এবং ক্যাপাসিটরের বাংলা হচ্ছে ধারক। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্যাপাসিটর এবং ক্যাপাসিটেন্স, ধারক এবং ধারকত্ব। চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করি। সবার প্রথমে আমরা জানি যে ধারকত্ব কাকে বলে। ধারকত্ব কি? সাধারণত আমরা ব্যাটারিতে কি করি? আমরা ব্যাটারিতে চার্জ জমা করি। চার্জ মানে ইলেকট্রনের চার্জ আছে, নেগেটিভ চার্জ, প্রোটনের চার্জ আছে, পজিটিভ চার্জ, এই টাইপের চার্জ জমা করি আমরা ব্যাটারিতে। তো ব্যাটারিতে আমরা যখন কোনো চার্জ জমা করি, ওই চার্জগুলা ব্যাটারি থেকে ধীরে 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 নির্গত হয়। আমরা এই চার্জগুলোকে ধীরে 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 ব্যবহার করে একটা ব্যাটারি থেকে অনবরত তড়িৎ শক্তি পেয়ে থাকি। ব্যাটারি একটা তড়িৎ উৎস হিসেবে কাজ করে আমাদের জন্য। ক্যাপাসিটরও কাইন্ড অফ একটা তড়িৎ উৎস, কিন্তু ব্যাটারির মতো না। ব্যাটারি থেকে যেমন আমরা ধীরে 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 তড়িৎ শক্তি নিতে থাকি, চার্জ নিতে থাকি ধীরে ধীরে, ব্যাটারি ওইরকম ধীরে ধীরে তড়িৎ শক্তি দিলেও ক্যাপাসিটর আমাদেরকে ধীরে ধীরে তড়িৎ শক্তি দেয় না। ক্যাপাসিটর যা দেয় সব একত্রে দিয়ে দেয়। আমরা একটা ব্যাটারি থেকে কোনো একটা উৎসে চাইলে চার্জ জমা করতে পারি, ওই চার্জগুলোকে একসাথে সব ব্যবহার করতে পারি। এতে দেখা যায় যে আমাদের কোনো জায়গায় যদি দেখা যায়, মনে করো যে আমাদের ফ্যানে, আমাদের বাসা বাড়িতে যে আমরা ফ্যানগুলো ব্যবহার করি সেখানে একটা ক্যাপাসিটর থাকে। এই ক্যাপাসিটর যদি আমরা ইউজ না করি, আমাদের ফ্যানটার স্পিড থাকে খুব কম। ক্যাপাসিটরটা ইউজ করলে আমাদের ফ্যানের স্পিড থাকে খুব বেশি। কেন? কারেন্টের লাইন থেকে আমাদের ফ্যান ডিরেক্ট যদি চলে, তখন ফ্যানের যে কয়েল, এই কয়েলের ভিতর চার্জগুলা গিয়ে অতটা স্পিড ক্রিয়েট করতে পারে না, কারণ চার্জগুলো ফ্যানের কয়েলে অতটা স্পিডে প্রবেশ করে না। কিন্তু যখন আমরা ক্যাপাসিটরের মাধ্যমে চার্জগুলোকে ফ্যানের কয়েলে পাঠাই, তখন চার্জগুলো খুব দ্রুত তারের কুণ্ডলীর ভিতর মুভ করতে পারে। তারের কুণ্ডলীর ভিতর যত দ্রুত মুভ করতে পারে, তত বেশি তড়িৎচুম্বক আবেশের ফলে এখানে ঘূর্ণন সৃষ্টি হয়। এই ঘূর্ণনের কারণে ফ্যান স্পিডে ঘুরতে পারে। ক্যাপাসিটরকে আমরা চাইলে তড়িৎ উৎস, ক্ষণকালের জন্য তড়িৎ উৎস, কিছুক্ষণের জন্য ব্যাটারিতে চার্জ জমা করে কিছুক্ষণের জন্য তাকে তড়িৎ উৎস হিসেবে ব্যবহার করতে পারি। ব্যাটারি থেকে চার্জ নিয়ে ক্যাপাসিটরে কিছুক্ষণের জন্য চার্জ রেখে অল্প সময়ের জন্য সেই চার্জগুলোকে ব্যবহার করার সিস্টেম হিসেবে ক্যাপাসিটরকে ইউজ করতে পারি। আবার চাইলে আমরা একটা ক্যাপাসিটরকে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। একটা ক্যাপাসিটরকে একটা তড়িৎ উৎসের সাথে কানেক্ট করার পরে আমরা কি দেখতে পাই? সাধারণত এরকম ঘটে, একটা ক্যাপাসিটরকে একটা তড়িৎ উৎসের সাথে কানেক্ট করলে ক্যাপাসিটরটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তড়িৎ উৎস থেকে কারেন্ট নেয়। ক্যাপাসিটরটা যখন তড়িৎ উৎস থেকে কারেন্ট নিয়ে তার চার্জটা, তার যেই ক্যাপাসিটিটা, ক্যাপাসিটরের চার্জ ধারণ করার যে ক্যাপাসিটিটা, সেটা ফিল আপ করে ফেলে, তখন কারেন্টের সোর্স থেকে বা তড়িৎ উৎস থেকে সে কারেন্ট নেওয়া বন্ধ করে দেয়। তো এই সময়ে কারেন্ট নেওয়া বন্ধ করে দিলে বর্তনীতে আর নতুন করে কোনো তড়িৎ প্রবাহ চলে না। ফলে আমরা বলতে পারি যে বর্তনীটা তখন বন্ধ, বা বর্তনীতে কারেন্ট চলাচল তখন বন্ধ। আর বর্তনীতে কারেন্ট চলাচল বন্ধ মানেই বর্তনীটাকে আমরা সুইচ অফ করে রাখছি। ওকে, তো ক্যাপাসিটর অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করতে পারে, ক্যাপাসিটর অ্যাজ এ পাওয়ার সোর্স হিসেবে কাজ করতে পারে, অনেক কিছু হিসেবে কাজ করতে পারে। চলো আমরা ওয়ান বাই ওয়ান ক্যাপাসিটরকে এক্সপ্লোর করি। সবার প্রথমে আমরা ধারকত্বের সংজ্ঞাটা একটু জেনে নেই। ধারকত্ব কাকে বলে? ধারকত্ব একদম সহজ কথা হচ্ছে, তড়িৎ উৎসরূপে শক্তি সঞ্চয় করে রাখার কৌশলকে বলে ধারকত্ব। তড়িৎ উৎসরূপে শক্তি সঞ্চয় করে রাখার কৌশলকে বলে ধারকত্ব। তো আরেকটু এলাবোরেট করলে ব্যাপারটা এরকম, কাছাকাছি স্থাপিত দুটি তড়িৎ উৎস, কাছাকাছি স্থাপিত দুটি তড়িৎ পরিবাহকের মধ্যে, কাছাকাছি স্থাপিত দুটি তড়িৎ পরিবাহকের মধ্যে বা মধ্যবর্তী স্থানে
অন্তরক পদার্থ রেখে, অন্তরক পদার্থ মানে যে সকল পদার্থের মধ্য দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না সে সকল পদার্থকে আমরা বলি অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে, শক্তি অনেক রূপের হতে পারে, এখানে শক্তিকে আমরা সঞ্চয় করব তড়িৎ আধান রূপে। তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার কৌশলকে, শক্তি সঞ্চয় করে রাখার কৌশলকে, সঞ্চয় করে রাখার কৌশলকে কি বলে? ধারকত্ব বলে। সরি, এটাকে ধারক বলে। আর ধারকের এই শক্তি সঞ্চয় করে রাখার যে ক্ষমতা, ধারক সাধারণত যে কোনো মানের শক্তি চাইলেই সঞ্চয় করে রাখতে পারে না। ধারকের ক্ষমতা অনুযায়ী ধারক শক্তি সঞ্চয় করে। ধারককে আমরা যত বেশি অন্তরক পদার্থ আর যত বেশি পরিবাহক তারের মধ্য দিয়ে বা পরিবাহী পাতের মধ্য দিয়ে, মনে করে এই হচ্ছে একটা পরিবাহী প্লেট, এই হচ্ছে আরেকটা কন্ডাক্টর প্লেট বা কন্ডাক্টিভ প্লেট। এই প্লেটগুলো যত বড় হবে বা এদের এরিয়া যত বড় হবে, এদের এরিয়া যত বড় হবে, মধ্যবর্তী স্থানে যত বেশি অন্তরক পদার্থকে আমরা রাখব, মধ্যবর্তী স্থানে যত বেশি অন্তরক পদার্থ মানে হচ্ছে ডাই ইলেকট্রিক, যত বেশি ডাই ইলেকট্রিক ম্যাটার আমরা রাখব তত বেশি এই ক্যাপাসিটরের, এই সিস্টেমটাকে বলে ক্যাপাসিটর, এই সিস্টেমটাকে আমরা বলবো ক্যাপাসিটর, এই সিস্টেমটাকেই বলবো আমরা ক্যাপাসিটর, বাংলায় বলবো ধারক। তো এই সিস্টেমটা যত বড় হবে বা এদের এরিয়া যত বড় হবে, মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ যত বেশি রাখবো, ক্যাপাসিটরের ধারণ ক্ষমতাও তত বেশি হবে, ফলে সে চার্জও তত বেশি ধারণ করতে পারবে। তো কোনো একটা ধারকের চার্জ ধারণ করতে পারার যে ক্ষমতা সেটাকে আমরা বলবো ধারকত্ব। কোনো একটি ধারকের বা ক্যাপাসিটরের চার্জ ধারণ করতে পারার ক্ষমতাকে, কোনো একটি ধারক বা ক্যাপাসিটরের চার্জ ধারণ করতে পারার ক্ষমতাকে, কোনো একটি ক্যাপাসিটরের চার্জ ধারণ করে রাখতে পারার ক্ষমতাকে, ধারণ করে রাখতে পারার ক্ষমতাকে ধারকত্ব বলে। কোনো একটা ক্যাপাসিটরের বা ধারকের ক্ষমতা আমরা সাধারণত ধারকত্ব নামেই চিনব। আমরা সাধারণত কোনো একটা ক্যাপাসিটরকে যখন ডাকবো তার ধারকত্বের ক্ষমতা অনুযায়ী তাকে ডাকবো, ধারণ ক্ষমতা অনুযায়ী তাকে ডাকবো। যেমন মনে করো ধারকত্বের একক হচ্ছে, ধারকত্বের একক হলো ফ্যারাডে। মাইকেল ফ্যারাডের নাম মনে আছে, সেখান থেকে আসছে ফ্যারাডে। ধারকত্বের একক ফ্যারাডে, এটাকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল এফ দিয়ে। তো মনে করো কোনো ক্যাপাসিটরের ধারকত্ব যদি 2 ফ্যারাডে হয় তাহলে ওই ক্যাপাসিটরকে আমরা 2 ফ্যারাডের ক্যাপাসিটর বলে ডাকব। ঠিক আছে, ক্যাপাসিটর পরিচিত হয় তার ধারণ ক্ষমতা অনুসারে। মনে করো আমার কাছে এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে আমার কাছে। তো এই ক্যাপাসিটরের ধারণ ক্ষমতা যদি 2 ফ্যারাডে হয় বা 2 মাইক্রোফ্যারাডে হয়, তখন আমরা এটাকে বলবো ইটস আ 2 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর, বা এটি 2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। ঠিক আছে, এই যে ধারকত্ব, এটাকে যে আমরা বলতেছি 2 মাইক্রোফ্যারাডে, মাইক্রোফ্যারাডে তো হচ্ছে ইউনিট। 2 মাইক্রোফ্যারাডেকে আমরা কি দিয়ে প্রকাশ করব? 2 মাইক্রোফ্যারাডেকে আমরা প্রকাশ করব সি দিয়ে। সি সমান সমান আমরা বলবো 2 মাইক্রোফ্যারাড। এই সি কি মিন করতেছে? সি ক্যাপাসিটর মিন করে, ক্যাপাসিটেন্স মিন করে, নাকি ক্যাপাসিটর মিন করে? সি মিন করে ক্যাপাসিটেন্স, সি মিন করে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের বাংলা উপরে লিখে দিয়েছি, ক্যাপাসিটেন্সের বাংলা হচ্ছে ধারকত্ব। তো মোটামুটি সূচনাটা আশা করি বুঝতে পারছো। আমরা এবার
সূচনার পরে ধারকত্ব নির্ণয়ের কৌশলে যাব। ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায়, এরপরে আমরা কোনো একটি গোলকের ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায়, গোলকের পৃষ্ঠে ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। আমাদের এসএসসি লেভেলে ক্যাপাসিটরের খুব বেশি ডেপথ আলোচনা করা হয়নি, খুব বেশি ডেপথ ক্যাপাসিটরের নাই এখানে। ক্যাপাসিটরের ডিপ আলোচনা আমরা পাবো এইচএসসি লেভেলে গিয়ে, সেখানে আমরা ক্যাপাসিটরের সমবায় দেখব, ক্যাপাসিটরের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, ক্যাপাসিটরের তুল্য ধারকত্ব, ক্যাপাসিটেন্স মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স যেটা, সেটা দেখব। আমরা ক্যাপাসিটরের এসএসসি লেভেলে শক্তির জন্য একটা সূত্র ব্যবহার করি, এই সূত্রটা কিভাবে আসছে সেটার প্রমাণ আমরা এই লেভেলে দিতে পারি না। এটার প্রমাণ দিতে গেলে আমাদেরকে সবার প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এসএসসি লেভেলে ইন্টিগ্রেশন নাই, এজন্য ক্যাপাসিটরের ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি, সে যতটুকু চার্জ সঞ্চয় করে, এই চার্জ সঞ্চয় করার জন্য তার ভিতরে একটা শক্তি জমা হয়। তো ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির জন্য আমরা যে সূত্রটা দেখব, সেই সূত্রটার জন্যেও আমাদের কাছে কোনো প্রমাণ আপাতত থাকবে না। প্রমাণটা আমরা পাবো এইচএসসি লেভেলে গিয়ে। তো আমরা মোটামুটি বই আমাদের খুব শর্ট করে, এসএসসি লেভেলে খুব শর্ট করে ক্যাপাসিটরটা দিয়েছে, আমরা খুব শর্ট করেই ওই শর্টগুলোকে যতটুকু পারা যায় এলাবোরেট করে দেখানোর চেষ্টা করছি। তো চলো এবার আমরা ধারকত্বের সূত্র তৈরি করি। ধারকত্ব, এখানে ধারকত্বের সংজ্ঞাটা রয়েছে, তোমরা এখান থেকে ধারকত্বের সংজ্ঞাটা দেখে নিতে পারো। ধারকত্ব মনে করো আমাদের কাছে একটা ক্যাপাসিটর আছে, এটা মনে করো একটা ক্যাপাসিটর। আমাদের কাছে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের কাজ করার কৌশলটা কি, ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে আমরা কৌশলটা জানি, কৌশলটা জেনে তারপরে এখান থেকে ধারকত্ব বের করব। ক্যাপাসিটরকে কাজ করানোর জন্য প্রথমে একটা সেল বা কোষ, তড়িৎ কোষের সাথে তাকে সংযুক্ত করতে হয়। এই যে আমরা এখানে দুইটা প্লেট বসাইলাম, এগুলো হচ্ছে ধাতব প্লেট, মেটাল প্লেট। এই মেটাল প্লেটগুলোর, এটাও একটা মেটাল প্লেট, এই মেটাল প্লেটগুলো মাঝামাঝি জায়গাটা চাইলে তুমি যে কোনো কিছু দিয়ে পরিপূর্ণ করতে পারো। চাইলে তুমি বায়ু দিয়ে পরিপূর্ণ করতে পারো, চাইলে তুমি কাঁচ দিয়ে পরিপূর্ণ করতে পারো, বায়ু, কাঁচ, চাইলে তুমি প্লাস্টিক দিয়ে পরিপূর্ণ করতে পারো। যে কোনো কিছু দিয়ে, যে কোনো অন্তরক পদার্থ দিয়ে, অন্তরক মানে অপরিবাহী পদার্থ, অন্তরক ইকুয়াল টু অপরিবাহী, যে কোনো অন্তরক পদার্থ দিয়ে তুমি চাইলে এই ক্যাপাসিটরের যে খালি জায়গাটা আছে, দুইটা মেটাল প্লেটের মধ্যবর্তী যে খালি জায়গাটা আছে, দুইটা ধাতব পাত, মেটাল প্লেটের বাংলায় আমরা বলবো ধাতব পাত, দুইটা ধাতব পাতের মধ্যবর্তী যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা ফিল আপ করবো যে কোনো অন্তরক পদার্থ দিয়ে। অন্তরক পদার্থকে তোমরা অনেক সময় শুনবা, অন্তরক পদার্থকে টিচাররা ডাইইলেকট্রিক নামে ডেকে থাকে। অন্তরক পদার্থকে ডাইইলেকট্রিক নামে তারা ডেকে থাকে, ডাইইলেকট্রিক ম্যাটার নামে ডেকে থাকে। তো এবার এই ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে, যখনই আমরা এই তড়িৎ কোষের শূন্য স্থানে একটা ব্যাটারি এনে বসাবো, তড়িৎ কোষের খালি জায়গাটায় একটা ব্যাটারি এনে বসাবো, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট নির্গত হবে, নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন নির্গত হবে। এভাবে বলতে পারি, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে প্রোটনের চলাচল হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ শুরু হবে। প্রোটনের চলাচল হচ্ছে তড়িৎ প্রবাহ, যদিও প্রোটন চলাচল করতে পারে না, চলাচল করতে পারে অনলি ইলেকট্রন। তো এখান থেকে ধরে নিতে পারি প্রোটনের প্রবাহ শুরু হবে, যদিও প্রোটনের প্রবাহ শুরু হবে না, সেটাকে আমরা একটু পরে ডেসক্রাইব করব। এখান থেকে শুরু হবে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটন মানে হচ্ছে পজিটিভ চার্জ। ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, প্রোটন মানে পজিটিভ চার্জ। তো দেখো ইলেকট্রনগুলো এখান থেকে প্রবাহিত হয়ে কোথায় যাবে, ইলেকট্রনগুলো এখান থেকে প্রবাহিত হয়ে কোন দিকে যাবে, ইলেকট্রনগুলো এখান থেকে প্রবাহিত হয়ে এই ধাতব প্লেটে এসে একটু একটু করে জমা হবে। এই ধাতব প্লেটে এসে একটু একটু করে এখানে ইলেকট্রনের চার্জ জমা হবে। নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। ঠিক আছে, এবার
তোমরা বলতে পারো এভাবে, চাইলে নিজেরা মনে রাখতে পারো যে এখান থেকে যতগুলা নেগেটিভ চার্জ এসে এই প্লেটে জমা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা নেগেটিভ চার্জ জমা হবে। এখান থেকে যতগুলো নেগেটিভ চার্জ এসে জমা হবে, এইখান থেকে ঠিক ততগুলো পজিটিভ চার্জ এসেও জমা হবে, 7টা পজিটিভ চার্জ। 3 6 আরেকটা দেওয়া বাকি আছে, কোথায় দেওয়া যায়, 7টা পজিটিভ চার্জ এসে জমা হবে। ঠিক আছে, নেগেটিভ চার্জগুলো এসে জমা হবে কেন? মাঝখানে অন্তরক পদার্থ রেখে দেওয়ার কারণে নেগেটিভ চার্জগুলো এই অন্তরক পদার্থের বাধাটা পেরিয়ে পজিটিভ প্রান্তে আসতে পারবে না, বা এই ধাতব প্লেটে আসতে পারবে না। এই কারণে নেগেটিভ প্রান্তগুলো ব্যাটারি থেকে বের হয়ে পজিটিভ এই মেটাল প্লেটে এসেই থেমে যাবে। মেটাল প্লেটে এসে থেমে গিয়ে তারা এই জায়গায় সব জমা হতে থাকবে এক এক করে। ব্যাটারি থেকে বের হয়ে তারা এই জায়গায় এসে এক এক করে জমা হতে থাকবে। ব্যাটারিতে যত নেগেটিভ চার্জ আছে ততগুলো নেগেটিভ চার্জ চাইলে এখানে গিয়ে জমা হইতে পারবে, যদি এর ধারণ ক্ষমতা তত হয়। যদি এর ধারণ ক্ষমতা তত হয় তাহলে ব্যাটারি থেকে যত নেগেটিভ চার্জ আছে সব নেগেটিভ চার্জ এসে এখানে জমা হতে পারবে, ধারণ ক্ষমতা না থাকলে পারবে না। আর তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, এখান থেকে প্রোটনের প্রবাহগুলো এসে এখানে জমা হবে। এখান থেকে যতগুলো নেগেটিভ চার্জ বের হবে তোমরা চাইলে এইভাবে মনে রাখতে পারো, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে ততগুলা প্রোটন বের হয়ে এখানে এসে জমা হবে। এবার এখান থেকে যতগুলো নেগেটিভ চার্জ এসে জমা হয়েছে এখানে ততগুলো পজিটিভ চার্জ এসে জমা হয়েছে। তার মানে এই জায়গাটার মধ্যে আমরা বলতে পারি এখানে যতগুলা নেগেটিভ কিউ চার্জ আসছে এখানে ততগুলা পজিটিভ কিউ চার্জ আসছে। ঠিক আছে, এই পজিটিভ কিউ চার্জ আসার ব্যাপারটাকে তোমরা অন্যভাবেও ডেসক্রাইব করতে পারো। শুনে নাও, এটাও জরুরি, এটাই আসল ব্যাখ্যা, শুনে নাও। নেগেটিভ চার্জগুলা এখানে যখন আসে তখন ব্যাটারির ভিতরে একটা শূন্যতা তৈরি হয়, নেগেটিভ চার্জের একটা শূন্যতা তৈরি হয়, একটা এমটিনেস তৈরি হয়। এখান থেকে নেগেটিভ চার্জগুলো চলে গেছে, ব্যাটারির ওই নেগেটিভ চার্জগুলো আবার চাই। ওকে, বা এভাবেও চিন্তা করতে পারো ব্যাটারি থেকে অ্যাকচুয়ালি কোনো নেগেটিভ চার্জ যায় নাই, ব্যাটারির মধ্যে জাস্ট কিছু শক্তি ছিল, এই ব্যাটারির ভিতর জাস্ট কিছু শক্তি ছিল। এই শক্তিগুলো কি করছে, এই শক্তিগুলো এই তারের ভিতর যে ফ্রি ইলেকট্রনগুলো ছিল এই ফ্রি ইলেকট্রনগুলোকে মুভ করাইছে। এই ফ্রি ইলেকট্রনগুলো আগে স্থির ছিল তারের মধ্যে, মনে করো এটা একটা তার, এই তারে অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে কিন্তু তারা আছে স্থির। তারা কখন চলাচল করবে, যখন আমি এখানে এসে একটা ব্যাটারি বসাবো, ব্যাটারিটা বসায় ব্যাটারির নেগেটিভ প্রান্তটা এনে এখানে জোড়া দিব। ওকে, বা এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা বসাবো, পজিটিভ প্রান্তটা এনে এখানে জোড়া দিব। ব্যাটারির নেগেটিভ প্রান্তটা থাকবে এই জায়গায়, আর এই আঙ্গুলে যে পজিটিভ প্রান্তটা আছে সেই পজিটিভ প্রান্ত থেকে একটা তার এনে এই জায়গায় জোড়া দিব। সাথে সাথে কি হবে, এই নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনগুলা নেগেটিভিটির কারণে একটা ধাক্কা পাবে, বিকর্ষণ পাবে। ব্যাটারির নেগেটিভ প্রান্তের বিকর্ষণ বলের কারণে এখান থেকে ইলেকট্রনগুলো প্রচণ্ড বেগে ছুটতে শুরু করবে। ছুটতে শুরু করে তারা কোথায় যাবে, ছুটতে শুরু করে তারা এখানে এসে আটকা পড়বে না। এখানে দেখো আমি একটা তার দিয়ে যুক্ত করে দিয়েছিলাম, যে ব্যাপারটা এরকম। এই তারের ভিতর অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে, এই তারের ভিতর অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে। আমি এই তারের এই প্রান্তটাকে যুক্ত করলাম ব্যাটারির একটা নেগেটিভ প্রান্তের সাথে, আর এই প্রান্তটাকে যুক্ত করলাম ব্যাটারির একটা পজিটিভ প্রান্তের সাথে। ঠিক আছে, এই তারের কথা ভুলে যাও, মনে করো এটাই হচ্ছে আসল তার, বা পুরোটাই হচ্ছে আমাদের তার, এইভাবে চিন্তা করতে পারো, পুরোটাই হচ্ছে আমাদের তার। পুরোটার মধ্যে অসংখ্য ইলেকট্রন আছে। ঠিক আছে, এই পজিটিভ প্রান্তটা, ওকে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। ওকে, তাহলে এটা নেগেটিভ প্রান্ত। এই নেগেটিভ প্রান্তের ভিতরেও খেয়াল করো, এই যে আমরা হাইফেনের মতো দাগগুলো দিয়ে রাখছি এগুলো হচ্ছে সব ইলেকট্রন। তারের ভিতরে এরকম অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, এগুলোকে আমরা নামকরণ করতে পারি মুক্ত ইলেকট্রন বলে। এরা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনগুলো নর্মালি স্থির থাকে, যখন ব্যাটারিটা থাকবে না, যখন ব্যাটারি থাকবে না তখন এই ফ্রি ইলেকট্রনগুলো সব স্থির, তাদের বেগ শূন্য, বিভব শূন্য না, বেগ শূন্য, তাদের বেগ শূন্য।
তাদের বেগ শূন্য। কিন্তু যখনই আমি এখানে একটা ব্যাটারি বসাবো, ব্যাটারি বসানোর সাথে সাথে ব্যাটারির এই নেগেটিভ প্রান্তটা, যেটাকে আমরা নেগেটিভ বলি, এই নেগেটিভ প্রান্তটা এই ইলেকট্রনগুলোকে একটা শক্তি প্রদান করবে। ব্যাটারি মানে হচ্ছে শক্তি, ব্যাটারির ভিতর শক্তি থাকে। ব্যাটারি শক্তি দিয়ে এই ইলেকট্রনগুলোকে পুশ করবে। এই ইলেকট্রনগুলোকে যখন পুশ করবে, ইলেকট্রনগুলো সবগুলো এখান থেকে প্রচণ্ড বেগে ছুটতে শুরু করবে। ইলেকট্রনগুলো ছুটতে শুরু করে এসে পজিটিভ প্রান্তে ঢুকবে। পজিটিভ প্রান্তে এসে ঢুকার পরে চিন্তা করো তো, মনে করো যে একটা গাড়ি চলতেছে, মনে করো এটা হচ্ছে একটা রিং, একটা গাড়ি চলতেছে। গাড়িটা প্রত্যেকবার যখন এই জায়গা দিয়ে যায় তখন অনেক স্পিড পায়। মনে করো গাড়িটা আস্তে আস্তে আসে এই জায়গার মধ্যে দিয়ে যাওয়ার সময় সাই করে যায়, আবার ঘুরে আসে এই জায়গার মধ্যে দিয়ে যাওয়ার সময় আবার সাই করে ছুটে যায়, আবার আসে আবার সাই করে ছুটে যায়। ব্যাটারিটা অনেকটা এরকম। ব্যাটারির মধ্য থেকে এখান থেকে নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো বিকর্ষণ পেয়ে এই জায়গা দিয়ে আসে, বিকর্ষণে আসে, এসে পজিটিভ প্রান্ত দিয়ে ঢুকে, পজিটিভ প্রান্ত তাকে আকর্ষণ করতে থাকে, ধরতে পারো। পজিটিভ প্রান্ত দিয়ে ঢুকে সাই করে আবার এদিক দিয়ে ছুটে এখান থেকে বের হয়ে যায়। ব্যাটারির ভিতর কোনো ইলেকট্রন আসলে থাকে না, ব্যাটারির ভিতর যেটা থাকে সেটা হচ্ছে শক্তি। ব্যাটারি চার্জ জমা করার মাধ্যমে শক্তি জমা করে। তো এই শক্তিগুলো প্রচণ্ড বেগে ইলেকট্রনগুলোকে ধাক্কা দিয়ে ইলেকট্রনের একটা ফ্লো সৃষ্টি করে। ইলেকট্রনের ফ্লোটাকে আমরা বলি বিদ্যুৎ প্রবাহ। অ্যাকচুয়ালি ইলেকট্রন যেই দিকটা থেকে প্রবাহিত হয় তার বিপরীত দিক থেকে কারেন্ট চলে, ওই বিপরীত দিকের প্রবাহটাকে আমরা বলি বিদ্যুৎ প্রবাহ। ওকে, তো এখানেও দেখো সেম কাহিনী। ব্যাটারির নেগেটিভ প্রান্তটা ইলেকট্রনগুলোকে ধাক্কা দিয়ে, ব্যাটারির নেগেটিভ প্রান্ত এখান থেকে নিজের শক্তি দিয়ে ইলেকট্রনগুলোকে ধাক্কা দিয়ে এই নেগেটিভ প্রান্তে এনে জমা করছে। সাথে সাথে ব্যাটারির মধ্যে বা চিন্তা করতে পারো যে তারের মধ্যে, ব্যাটারির মধ্যে যেই ইলেকট্রনগুলোকে ধাক্কা দিয়ে এদিকে এনে তারের এদিকে যে নেগেটিভ ব্যাপারটা সৃষ্টি করছে, সাথে সাথে তারের এই প্রান্ত থেকে সমপরিমাণ ইলেকট্রন, এখান থেকে সমপরিমাণ ইলেকট্রন তারের এই প্রান্তের মধ্য দিয়ে ব্যাটারির এই জায়গায় এসে প্রবেশ করবে। মানে তারের এই প্রান্ত থেকে যতগুলো ইলেকট্রন এই সাইডে এসে জমা হয়েছে, তারের এই প্রান্ত থেকে ততগুলো ইলেকট্রন এসে ব্যাটারির এই সাইডে এসে জমা হবে। ঠিক আছে? বা এমনও চিন্তা করতে পারো ব্যাটারির এই প্রান্ত থেকে ইলেকট্রনগুলো এখানে এসে জমা হয়েছে। তো এখান থেকে যখন ইলেকট্রন চলে যাবে, কারো কাছ থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে, আমরা কেমিস্ট্রিতে শিখছিলাম, কারো কাছ থেকে একটা ইলেকট্রন চলে যাওয়া মানে সে পজিটিভ চার্জগ্রস্ত হয়ে পড়ে। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে, সে পজিটিভ চার্জগ্রস্ত হয়ে গেছে। তো এখান থেকেও মনে করো ইলেকট্রন যখন চলে যাবে, সোডিয়াম থেকে যখন ইলেকট্রন চলে যাবে বা এই তার থেকে যখন ইলেকট্রনগুলো ব্যাটারিতে এসে ঢুকে যাবে, তখন এই প্লেটটা পজিটিভ চার্জগ্রস্ত হয়ে পড়বে। ওকে, তাহলে দেখো আমরা এখানে -q পরিমাণে চার্জ জমা করছি এবং -q পরিমাণ চার্জের কারণে এখানে +q পরিমাণ চার্জ জমা হয়েছে। ঠিক আছে? আলটিমেটলি এখানে টোটাল চার্জের পরিমাণ কত? এখানে টোটাল চার্জের পরিমাণ হচ্ছে q। ওকে, এবার এই যে q পরিমাণ চার্জ এখানে জমা হয়েছে, এই q পরিমাণ চার্জ জমা করার জন্য তুমি এখানে যে ব্যাটারিটা বসাইছিল, সেই ব্যাটারির তো একটা বিভব ছিল। বিভব কত? এই বিভবটাকে আমরা ধরে নিলাম, মনে করো v। ব্যাটারির ভোল্টেজ বা বিভব শক্তি ছিল v, ব্যাটারির পটেনশিয়াল ছিল v। আর v পটেনশিয়ালের ব্যাটারিটাকে যুক্ত করে আমরা যখন এখানে চার্জ জমা করছি, তখন ধরে নিলাম এখানে q পরিমাণে চার্জ জমা হয়েছে। এই q পরিমাণে চার্জ জমা যখন হবে, তখন এই জায়গার আমরা তড়িৎ তীব্রতার ক্লাসে দেখছিলাম, কোনো একটা গোলকে আমরা যদি চার্জ জমা করি, চার্জগুলা থেকে তড়িৎ বলরেখা বের হবে। এই তড়িৎ বলরেখাগুলো বের হয়ে চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো বের হবে এমনভাবে যাতে সেগুলোকে আমরা পিছন দিকে বর্ধিত করলে সবগুলা চার্জ এসে সেন্টারে জমা হয়, বা সবগুলা চার্জের ক্রিয়ারেখা এসে সেন্টারে জমা পড়ে। দেখো সবগুলা চার্জের ক্রিয়ারেখা কোত্থেকে শুরু হচ্ছে? সেন্টার থেকে। এখানে আকার একটু সমস্যা আছে, আসলে অ্যাকচুয়ালি সবগুলা চার্জ এমনভাবে ক্রিয়া করবে যেন মনে হয় যে তারা সেন্টার থেকে ক্রিয়া করতেছে। তো আমরা যখনই গোলকে কোনো চার্জ রাখি, তখন গোলকের সবগুলো চার্জ এসে কেন্দ্রে জমা পড়ে। মনে করো গোলকের সারফেসে 20 কুলম্ব চার্জ রাখছি, সবগুলো চার্জ এসে জমা পড়ে কেন্দ্রে। ওকে, এবার এখানে 20 কুলম্ব চার্জ রাখার কারণে আমি যখন এই গোলকের সারফেসে বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসতে যাব, মনে করো বাইরে থেকে আমি 2 কুলম্ব চার্জকে নিয়ে পৃষ্ঠে আসতে যাচ্ছি, তখন আমার কিছু কাজ করতে হবে। কেন? কারণ এই পজিটিভ চার্জ, বাইরের এই 2 কুলম্ব পজিটিভ চার্জকে হয় বিকর্ষণ করবে। তো বিকর্ষণ যদি করে, এই 20 কুলম্ব তো 2 কুলম্বকে আসতে দিতে চাবে না, আমার 2 কুলম্বকে টেনে এই পৃষ্ঠে নিয়ে আসতে হবে, তাই না? তো তখন আমি যে বলটা দিব, বলের ফলে আমার কিছু কাজ হবে। আর 2 কুলম্বের জন্য আমি যে কাজটা করব, ওইখান থেকে ঐকিক নিয়মে আমি 1 কুলম্বের জন্য যে কাজটা পাবো, সেটাকে আমি বলবো বিভব।
সেটাকে আমি বলবো বিভব শক্তি। তাহলে এই গোলকের দেখো বিভব শক্তিটা ডিপেন্ড করতেছে এই গোলকের পৃষ্ঠে কতটুকু চার্জ জমা হয়েছে তার উপর। আমাদের এখানে মেটাল প্লেটেও চার্জ জমা হয়েছে, দেখো তো এই মেটাল প্লেটে চার্জ জমা হইলে মেটাল প্লেটের সারফেসেও কিছু বিভব আসবে। আবার এইখানেও খেয়াল করো, এখানে পজিটিভ প্লেটেও কিছু পজিটিভ চার্জ জমা হচ্ছে, পজিটিভ প্লেটেরও কিছু চার্জ আসবে, মানে বিভব আসবে পজিটিভ প্লেটের পজিটিভ চার্জের কারণে। আবার নেগেটিভ প্লেটের নেগেটিভ চার্জের কারণে এখানে কিছু নেগেটিভ পটেনশিয়াল আসবে। আমরা এই সাইডে কিছু নেগেটিভ পটেনশিয়াল পাবো, আবার এই সাইডে কিছু পজিটিভ পটেনশিয়াল পাবো। পজিটিভ পটেনশিয়াল থেকে নেগেটিভ পটেনশিয়াল বাদ দিলে মনে করি এখানে নেগেটিভ পটেনশিয়ালের মান হয়তো 0, পজিটিভ পটেনশিয়ালের নেগেটিভ পটেনশিয়ালের মান আছে, পজিটিভ পটেনশিয়ালের মান আছে। তো এই দুইটার পটেনশিয়ালের যে ডিফারেন্স, এই দুইটার পটেনশিয়ালের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি এই ব্যাটারির ডিফারেন্সের সমান হয়ে যায়, ব্যাটারির পটেনশিয়াল ডিফারেন্সের সমান হয়ে যায়, বিভব পার্থক্যের সমান হয়ে যায়, মনে করো ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। তো এখানে -V আর +V এর বিভব পার্থক্য যদি চার্জ জমা হতে 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 এক সময় গিয়ে 10 ভোল্ট হয়ে যায়, এখানে -V জমা হয়েছে, এখানে +V জমা হয়েছে, -V আর +V এর পার্থক্য যখন এই ব্যাটারির বিভব পার্থক্যের সমান হয়ে যাবে, ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর পজিটিভ প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, এই নেগেটিভ প্রান্ত আর পজিটিভ প্রান্তের বিভব পার্থক্য যখন 10 ভোল্ট হয়ে যাবে, তখন এই সার্কিটের মধ্য দিয়ে, এই তারের মধ্য দিয়ে আর কোনো ইলেকট্রন চলাচল করবে না। এবং যখন আর কোনো ইলেকট্রন চলাচল করবে না, তখন এই সার্কিটে আমরা বলবো তড়িৎ প্রবাহ বন্ধ আছে। সার্কিটে তড়িৎ প্রবাহ বন্ধ আছে মানে এই জিনিসটা, এই ক্যাপাসিটরটা তখন একটা অফ সুইচ হিসাবে কাজ করে, এই সার্কিটটা তখন কাজ করে একটা অফ সুইচ হিসাবে। ওকে, তো আমরা দেখো সার্কিটকে মানে সার্কিটে চাইলে একটা ক্যাপাসিটরকে নির্দিষ্ট পরিমাণে বিভব শক্তি প্রদান করে একটা সুইচ রূপেও ইউজ করতে পারি। আবার এই ক্যাপাসিটর দিয়ে আমরা অনেক সময় ভলিউমের কাজও করি। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বাড়ানো কমানোর মাধ্যমে আমরা ভলিউম বাড়াই কমাই। আমরা সাধারণত যে সাউন্ড সিস্টেমগুলো বাজাই বাসায় গান শোনার জন্য, ওই সাউন্ড সিস্টেমের ভলিউম যখন আমরা বাড়াই বা বেস যখন বাড়াই বা ট্রেবল যখন বাড়াই, এগুলো বাড়ানোর সময় আমরা অ্যাকচুয়ালি এই ক্যাপাসিটর, ওইখানে একটা ক্যাপাসিটর থাকে, ওই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স আমরা বাড়াই। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স যত বাড়াই সে তত বেশি বিভব অর্জন করতে পারে, তত বেশি সাউন্ড প্রডিউস করে। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স যত আমরা কমাইয়ে দিই তত সে বিভব কম অর্জন করে, সাউন্ড কম প্রডিউস করে। ব্যাপারটা এরকম আর কি। তো দেখো এখান থেকে আমরা কি পাইলাম, আমরা পাইলাম এখানে V পরিমাণে বিভব শক্তি দিলে এই দুই প্রান্তে V পরিমাণে বিভব শক্তি জমা হবে, এবং তখন এই জায়গায় টোটাল যতটুকু চার্জ সঞ্চিত হয়েছে সেটাকে আমরা ধরে নিছি Q। তো এই ব্যাপারটাকে আমরা সিম্পলিফাই করে এবার একটু সূত্র বানাই। এই ব্যাপারটাকে সিম্পলিফাই করার মাধ্যমে আমরা আমাদের সূত্রটা বানাই। এবার খেয়াল করো, আমরা ব্যাটারিতে V পরিমাণে বিভব শক্তি দিছি, V পরিমাণে বিভব শক্তি দিয়ে আমরা কি পরিমাণে চার্জ জমা করছি, Q পরিমাণে। ঠিক আছে, তো আমরা ব্যাপারটাকে এভাবে বলতে পারি, Q পরিমাণে চার্জ জমা করে ব্যাটারিতে কতটুকু বিভব শক্তি তৈরি করা হয়েছে, এই ব্যাটারির সমান, তাই না? Q পরিমাণে চার্জ জমা করে ক্যাপাসিটরে কতটুকু বিভব শক্তি জমা করা হয়েছে ব্যাটারির সমান। এই যে দেখো এটার আমরা অফ সুইচ, এখানে কারেন্ট চলাচল বন্ধ করে দিছি, এটা অফ সুইচ হিসেবে কাজ করতেছে। তাহলে ব্যাটারির বিভব যত, এটার বিভবও তত, এবং যখন এটাতে ব্যাটারির সমান বিভব শক্তি দুই প্রান্তে ক্রিয়েট হয়েছে তখন এর ভিতর চার্জ জমা ছিল Q। তাহলে আমরা বলতে পারি V পরিমাণে বিভব শক্তি বৃদ্ধির জন্য বা V ভোল্ট বিভব শক্তি বৃদ্ধির জন্য, V ভোল্ট বিভব শক্তি বৃদ্ধির জন্য সঞ্চিত চার্জের পরিমাণ কত? V ভোল্ট বিভব শক্তি বৃদ্ধির জন্য সঞ্চিত চার্জের পরিমাণ Q জুল, সঞ্চিত চার্জের পরিমাণ Q কুলম। এখানে V পরিমাণে বিভব শক্তি বৃদ্ধির জন্য আমরা এখানে যতটুকু চার্জ প্রদান করছি সেটার পরিমাণ হচ্ছে Q কুলম। Q কুলম নেগেটিভ চার্জ দিছি, Q কুলম নেগেটিভ চার্জ দেওয়ার কারণে এখানে V পরিমাণে বিভব শক্তি তৈরি হয়েছে। জাস্ট Q পরিমাণে নেগেটিভ চার্জ দেওয়ার কারণে এখানে Q পরিমাণে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এবং দুই প্রান্তে তখন বিভব পার্থক্য পাওয়া গেছে V। তাহলে আমরা বলতে পারি V ভোল্ট বিভব শক্তি বৃদ্ধির জন্য সঞ্চিত চার্জের পরিমাণ Q কুলম। সুতরাং 1 ভোল্ট বিভব শক্তি বৃদ্ধির জন্য সঞ্চিত চার্জের পরিমাণ সমান সমান
এই ভি চলে যাবে নিচে এবং কিউ চলে আসবে উপরে। কিউর জন্য আমরা পাবো কুলম ইউনিট, ভি এর জন্য আমরা পাবো ভোল্ট ইউনিট। তাহলে একবারে আমরা এখান থেকে বলতে পারি কিউ বাই ভি ইউনিট হচ্ছে কুলম পার ভোল্ট, কুলম পার ভোল্ট। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা কি? 1 ভোল্ট বিভব শক্তি বৃদ্ধির জন্য তুমি যতটুকু চার্জ জমা করবা কোনো একটা ক্যাপাসিটরে তাকেই বলে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। কোনো একটা ব্যাটারির বিভব কোনো একটা ক্যাপাসিটরের বিভব শক্তি, এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিমাণ 1 ভোল্ট বৃদ্ধি করতে, এই যে বিভব শক্তিটা আমরা এখানে ক্রিয়েট করছি, এই বিভব শক্তির মান বা বিভব পার্থক্যের মান 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে এখানে যেই পরিমাণে চার্জ প্রদান করতে হয়েছে সেটাকে বলে ধারকত্ব। তাহলে দেখো আমরা এখানে 1 ভোল্ট বৃদ্ধির জন্য কতটুকু চার্জ জমা করতে হবে সেটা হিসাব করে বের করছি। 1 ভোল্ট বৃদ্ধির জন্য যতটুকু চার্জ জমা করতে হবে সেটা বের করছি। 1 ভোল্ট বিভব শক্তি বৃদ্ধির জন্য চার্জ জমা করতে হবে কিউ বাই ভি কুলম পার ভোল্ট। তাইলে আমরা বলতে পারি না এটা যে 1 ভোল্ট বৃদ্ধির জন্য যতটুকু চার্জ সঞ্চিত করতে হয় সেটাই তো ধারকত্ব। এই লাইনটার অর্থ কি? এই লাইনটার অর্থ হচ্ছে ধারকত্ব। ধারকত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করব? সি দিয়ে। তাহলে দেখো এই লাইনে যদি ধারকত্বের সংজ্ঞা থাকে এবং এখানে যদি ধারকত্বের হিসাব থাকে, ধারকত্বের সূত্র থাকে, তাহলে এই সংজ্ঞাটাকে আমরা সি দিয়ে প্রকাশ করে সামনে সূত্রটা লিখে দিলেই আমাদের ধারকত্বের সূত্রটা তৈরি হয়ে যায়। সি সমান কিউ বাই ভি কুলম পার ভোল্ট। এটা কি? এটা অ্যাকচুয়ালি কি? চার্জ, বিভব, তীব্রতা, নাকি সমানুপাতিক ধ্রুবক, নাকি শক্তি? কি? তো যতটুকু চার্জ আমি জমা করতেছি সেটাই হচ্ছে ধারকত্ব। ধারকত্ব অ্যাকচুয়ালি কি? একটা ক্যাপাসিটরের ভিতর আমি কতটুকু চার্জ দিলাম, শক্তি না, আমি একটা ক্যাপাসিটরের ভিতর কতটুকু চার্জ জমা করতে পারলাম সেটাই হচ্ছে ধারকত্ব। ধারকত্ব কি করে? ধারকত্ব নিজের ভিতর চার্জ জমা করে। ঠিক আছে, তো একটা ধারক যদি নিজের ভিতর চার্জ জমা করে, সে যতটুকু চার্জ জমা করবে, 10 কুলম চার্জ জমা করতে পারলে 1 ভোল্ট বৃদ্ধির জন্য সে যদি 10 কুলম চার্জ জমা করতে হয় তাহলে তার ধারকত্ব হবে 10 ফ্যারাডে। ঠিক আছে, তাহলে আমরা ধারকত্ব সি সমান সমান বলতে পারি এখন সি সমান সমান কিউ ডিভাইডেড বাই ভি কুলম পার ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে চার্জের পরিমাণ। কোথায় চার্জের পরিমাণ? ধারকের চার্জের পরিমাণ। 1 ভোল্ট বৃদ্ধির জন্য ধারকে কতটুকু চার্জ বৃদ্ধি করতে হবে, 1 ভোল্ট বৃদ্ধির জন্য ধারকে কতটুকু চার্জ দিতে হবে তার পরিমাণ। ওকে, মনে করো আমরা এখানে একটা কোশ্চেন দিতে পারি, এই ব্যাপারটাকে একত্রে তুমি ফ্যারাডে বলতে পারবা, কিউ ডিভাইডেড বাই ভি, এটাকে একত্রে তুমি বলতে পারবা ফ্যারাডে। ঠিক আছে, চলো আমরা এখান থেকে 1 ফ্যারাডের সংজ্ঞাটা একটু জেনে নিই। 1 ফ্যারাডে কাকে বলে? আমরা এখান থেকে 1 ফ্যারাডের সংজ্ঞাটা একটু জেনে নিই। একটু দাঁড়াও। আমরা এখান থেকে 1 ফ্যারাডের সংজ্ঞাটা একটু জেনে নিই। 1 ফ্যারাডে কাকে বলে? ধারকের ধারকত্ব, এখান থেকে আমরা 1 ফ্যারাডের সংজ্ঞার জন্য আগে ইকুয়েশন লিখে নিই। কুলম সমান সমান ক্যাপাসিট্যান্স সি সমান সমান কিউ ডিভাইডেড বাই ভি। দেখো আমার এখানে ক্যাপাসিট্যান্স কত লাগবে? আমার ক্যাপাসিট্যান্স লাগবে হচ্ছে 1 ফ্যারাড। এখানে যদি 1 ফ্যারাডের প্রয়োজন হয়, এখানে চার্জের জায়গা থেকে 1 কুলম এবং ভোল্টের জায়গা থেকে 1 ভোল্ট। তাহলে ব্যাপারটা আমরা এভাবে বলবো, কোন ধারকের ধারকত্ব 1 ভোল্ট বৃদ্ধি করতে বা কোন ধারকের ধারকত্বের বিভব শক্তির পরিমাণ 1 একক বৃদ্ধি করতে যদি 1 কুলম চার্জের প্রয়োজন হয় তবে ওই ধারকের ধারকত্ব 1 ফ্যারাড। কোন ধারকের বিভব শক্তি বা বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করতে 1 ভোল্ট বৃদ্ধি করতে প্রয়োজনীয় চার্জের পরিমাণ 1 হলে কুলম হলে ওই ধারকের
ধারকত্ব হবে 1 ফ্যারাড। ওকে, তো ধারকত্বের